হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে একটি বেসিক চকলেট স্পঞ্জ কেকের। আমি এর আগে একটা চকলেট কেকের ভিডিও আপলোড করেছিলাম। সেখানে ভিডিওটা কিছুটা ফাস্ট হয়ে গিয়েছে এবং কথাবার্তাও কিছুটা ফাস্ট হয়ে গিয়েছে। তো আজকে তাই শেয়ার করছি একদম সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ একটি বেসিক চকলেট স্পঞ্জ কেক। তো এর জন্য আমি এখানে আমার কিচেন স্কেলটা নিয়ে নিচ্ছি। আমি কিচেন স্কেলটা নেওয়ার সাথে সাথে কিন্তু এটা অন করব না। আমি যদি সাথে সাথে এটা অন করতাম তাহলে এখানে বাটি এবং চালনি দেওয়ার পরে এর মাপটা কিচেন স্কেলে শো করতো। আমি যেহেতু বাটি এবং চালনি দেওয়ার পরে কিচেন স্কেলটা অন করেছি, সেহেতু কিচেন স্কেলের মাপটা এখনো জিরোতে আছে। এর জন্য এখানে বাটি এবং চালনির মাপটা উঠেনি। এরপর আমি এখানে ময়দা দিচ্ছি। সো ময়দার পরিমাণটাই শুধুমাত্র কিচেন স্কেলে উঠবে। আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে নিচ্ছি এবং আমি তীরের ময়দাটা ইউজ করেছি। আপনারা বসুন্ধরা কিংবা তীর যে কোনো একটা ভালো মানের ব্র্যান্ডের ময়দা ইউজ করতে পারেন। চেষ্টা করবেন বাজারে খোলা ময়দাটা ইউজ করা অ্যাভয়েড করতে। ময়দাটা মেপে নেওয়ার পর আমি কিচেন স্কেলটা আবার অফ করে অন করে নিব। এতে করে কিচেন স্কেলের মাপটা আবার 0 গ্রামে চলে আসবে। এর ফলে আপনি পরবর্তীতে যে উপাদানটি দিবেন এবং পরবর্তীতে শুধুমাত্র সেই উপাদানটির মাপটাই গ্রামে কিচেন স্কেলে শো করবে। এরপর আমি এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি। আপনারা চাইলে ক্যাডবেরি কিংবা হার্শেসের যে জারের মধ্যে কোকো পাউডারটা পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে যদি আমার এই রেসিপিটা ফলো করেন এবং পারফেক্ট স্বাদটা পেতে চান তাহলে আমি যেই উপাদানগুলো ব্যবহার করেছি চেষ্টা করবেন সেই উপাদানগুলোই ব্যবহার করতে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণ। আমি এখানে ফোস্টার ক্লার্কসের বেকিং পাউডার ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন ভালো মানের ব্র্যান্ডের কোনো বেকিং পাউডারই ইউজ করতে। বেকিং পাউডারের কারণেও কিন্তু কেকের স্বাদ অনেক হেরফের হয়। সো আমি সবগুলো উপাদানের পরিমাণ এবং মেজারমেন্ট কাপের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণের পরিমাণটা আপনারা মেজারমেন্ট কাপে যে 1 পিঞ্চ লেখা থাকে সেটা দিয়েও মেপে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি কিচেন স্কেলটা সরিয়ে নিচ্ছি এবং আমার চালনি দিয়ে সব শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এবং চালার পরে যে অবশিষ্ট অংশ থাকে সেটা অনেকেই ফেলে দেয়, কিন্তু আমার ফেলে দিতে পছন্দ নয়। এজন্য আমি চামচ দিয়ে চেপে চেপে নিয়ে নিই। তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটা হ্যান্ড হুইক্স দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। সো রেখে দেওয়ার ব্যাপারটাতে আপনারা ঢেকেও রাখতে পারেন বা খোলাও রাখতে পারেন। এতে আমার মনে হয় না কোনো স্বাদের হেরফের হয় বা কেক পারফেক্ট হওয়াতে কোনো হেরফের হয়। সো এরপর আমরা নিয়ে নিচ্ছি একটা বোল এবং বোলটা নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই শিওর হতে হবে যে বোলটা যেন একদম ক্লিন থাকে। সেক্ষেত্রে আমার বোলটা ক্লিনই ছিল এবং তারপরও আমি একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এছাড়া আপনারা যদি একটু অনিশ্চিত থাকেন সেক্ষেত্রে আপনারা কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে টিস্যু দিয়ে তারপর ভালোভাবে মুছে নিতে পারেন। এতে করে আপনার বাটিতে ডিমের ফোম করতে আর কোনো সমস্যা হবে না। বাটিতে পানি বা কোনো কিছু লেগে থাকলে অনেক সময়ই ডিমের ফোম করতে অসুবিধা হয়, যেটা অনেকেরই কমপ্লেইন থাকে। সো এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন, বাটিটা একদম ক্লিন রাখবেন। এবং এরপর আমি এখানে দিয়ে দিব 2টা ডিম। মোটামুটি বড় সাইজের ডিমই দিয়ে দিচ্ছি এবং ডিমগুলো আমি নেওয়ার সময় হাত দিয়েই নেই এবং ডিমের খোসা থেকে কেচে কেচে নেওয়ার চেষ্টা করি। এটা আমার আগে থেকে একটা অভ্যাস। হয়তো ঢং করে নাও নিতে পারতাম, কিন্তু ইচ্ছে নেই। তো যাই হোক, এরপর আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি এখানে। ডিম নেওয়ার পর আমি হাত দিয়েই ডিম থেকে কুসুম 2টাকে আলাদা করে নিব। এই কাজটাও আমি হাত দিয়েই করি, কারণ এই কাজটা আমি হাত দিয়েই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার মনে হয় এই কাজটা সব থেকে বেশি পারফেক্টভাবে করা যায়, যেহেতু আমি অন্য উপায়েও চেষ্টা করেছিলাম একটু ঢং দেখানোর জন্য। সো যাই হোক, ডিমের মধ্যে কোনো ডিমের খোসার অংশ পড়ে গেলে আপনারা হাত দিয়ে সেটা সরিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এরপর কিন্তু অবশ্যই হাতটা ক্লিন করে আসতে হবে এবং ডিম ভাঙার পূর্বেও আপনার হাতটা ক্লিন থাকতে হবে এবং ডিমের কাজ হাত দিয়ে করার পরও চেষ্টা করবেন হাতটা ক্লিন করে আসতে। সো এরপর ডিমের সাদা অংশের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনিটাও আমি কিচেন স্কেল দিয়ে মেপে দিয়েছি এবং এর পরিমাণ এবং মেজারমেন্ট কাপের পরিমাণও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন।
সো এরপর আমি এটাকে বিট করে নেব একটা হ্যান্ড বিটারের সাহায্যে। চেষ্টা করবেন হ্যান্ড বিটারের যে হচ্ছে কাটা দুইটা থাকে সেগুলোকে একদম ক্লিন রাখতে, কারণ একটা কেক স্পঞ্জ কেক পারফেক্ট হওয়ার পিছনে সব থেকে বেশি অবদান থাকে ডিমের মেরাঙের। আপনার ডিমের মেরাংটা যদি পারফেক্ট হয় তাহলে 90%ই শিওর হয়ে যেতে পারেন যে আপনার কেকটাও পারফেক্ট হবে। সো হচ্ছে ডিমের মেরাং পারফেক্ট হওয়ার এখন টিপসগুলো শেয়ার করছি। সো এক্ষেত্রে প্রথমে আপনি আপনার বিটারের লো স্পিডে দিয়ে বিট করে নেবেন। যেহেতু আমার বিটারের স্পিডটা অনেক বেশি, এর জন্য আমি লো স্পিডে প্রথমে বিট করে নিই। এরপর হালকা একটু ক্রিমের মতো হয়ে গেলে আমি হাই স্পিডে বিট করি। সো আপনাদের বিটার স্পিডটা যদি একটু কম থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমে মিডিয়াম স্পিডে বিট করবেন, তারপর হাই স্পিডে বিট করে নেবেন। এবং তারপর বিট করতে করতে এক সময় দেখবেন আপনার হচ্ছে ডিমের মেরাংটাতে অনেকটা ভাজের সৃষ্টি হবে। অনেকেই মনে করেন এরকম ভাজের সৃষ্টি হলেই হয়তো ডিমের মেরাংটা হয়ে গেছে, কিন্তু না, সেটা একদমই ভুল। আপনি যদি আমার তৈরি রেসিপিতে হচ্ছে কেকটা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের কিছু টিপস ফলো করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে ডিমের মেরাংটা পারফেক্ট হওয়ার জন্য প্রথমেই আপনি যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি হচ্ছে ডিমের মেরাংটা বিট করতে করতে এক সময় দেখবেন হচ্ছে ডিমের মেরাং থেকে যখন আপনি বিটারের কাঁটাটা উঠাবেন, অবশ্যই বন্ধ করে যখন উঠাবেন, সেখানে একটা সুচালো ভাবের সৃষ্টি হবে এরকমটা। তবে এটা হচ্ছে ডিমের ফোমটা পারফেক্ট হওয়ার জন্য একটা টিপস। তবে এটাই কিন্তু একমাত্র টিপস না, সাথে সাথে আপনার হাত দিয়ে চেক করতে হবে যে আপনি চিনিটা ইউজ করেছেন সেটা পুরোপুরিভাবে গলে গিয়েছে কিনা বা ডিমের মেরাঙের সাথে মিশে গিয়েছে কিনা। যদি হাতের মধ্যে দানা দানা ভাব লেগে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ডিমের মেরাংটা এখনও প্রস্তুত হয়নি। অর্থাৎ এই দুটো টিপসের যে কোনো একটি হলে হবে না, আপনাকে একসাথে দুটোই ফলো করতে হবে। সো আমি আবারও বলে রাখি, প্রথমটি হচ্ছে আপনি যখন বিটারের কাঁটাটা উঠাবেন তখন নিচে চোখা চোখা একটা ভাবের সৃষ্টি হবে, এবং সেকেন্ডলি হচ্ছে আপনি যখন আঙুল দিয়ে ডিমের মেরাংটা চেক করবেন আপনার চিনিটা সম্পূর্ণরূপে গলে যেতে হবে এবং হাতের মধ্যে কোনো দানা দানা ভাব থাকা যাবে না। সো আমার ডিমের মেরাংটি এখন পারফেক্টভাবে হয়ে গিয়েছে। সো এখন আমি বিটারটি অফ করে এক পাশে দাঁড় করিয়ে রেখে দিচ্ছি, এবং রেখে দেওয়ার পর এখানে আমরা যে ডিমের কুসুম দুইটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুইটা আমি একবারেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে দিয়েও বিট করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘন দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। সেক্ষেত্রে যতটুকু পানি এবং হচ্ছে ততটুকুই গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে তীরের সয়াবিন তেলটা ব্যবহার করেছি, আপনারা চেষ্টা করবেন কোনো ব্র্যান্ডের সয়াবিন তেলটা ব্যবহার করতে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 ফোঁটা পরিমাণ চকলেট পেস্ট। অনেকেই হয়তো ভাবতে পারেন চকলেট পেস্টটা যেহেতু চকলেটেরই একটা পেস্ট, সো এখানে বেশি পরিমাণ দিলে হয়তো কেকের স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এটি একদমই ভুল তথ্য। চেষ্টা করবেন চকলেট পেস্টটা 1 ফোঁটাই দিতে, কারণ চকলেট পেস্টটা যদি আপনি বেশি পরিমাণে দিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার কেকটা খেতে তিতা হবে। সো আপনারা 100 গ্রাম চকলেট পেস্ট 100 টাকা দরে গুলশান ডিএনসিসি মার্কেটে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার 100 গ্রাম চকলেট পেস্টে অনেক দিন কিংবা অনেক মাস চলে যাবে। সো এরপর আমি বিটারের একদম লো স্পিডে বিট করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 সেকেন্ড, খুব বেশি না, কারণ বেশি বিট করলে আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনার কেকটা স্পঞ্জি ভাব অনেকটাই কমে যাবে। এরপর আমি সবগুলো শুকনো উপকরণ একবারেই দিয়ে দিচ্ছি। অনেকেই দেখি যে ধাপে ধাপে দেয়, সো আমার এই ক্ষেত্রে কোনো তফাৎ দেখি না। আমি কেকটা বেক হতে আমি যেরকম কেক চাই সেরকমই কেক হয়, এবং এই একবারে দেওয়ার নিয়মটা আমি হাফসাপুর কাছ থেকে শিখেছি। সো এরপর আমি এই শুকনো এবং লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে এভাবে মিশিয়ে নিব একটি স্প্যাচুলা দিয়ে, এবং আপনারা যেভাবে দেখবেন আমি এক পাশ থেকে টেনে এনে মাঝখানে ফোল্ড করে দিচ্ছি এবং আবার সেই একই প্রসেসটা রিপিট করছি। সো এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা স্প্যাচুলাই ব্যবহার করতে, এবং আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি সেভাবেই হচ্ছে এটাই ব্যবহার করতে। আপনারা যদি এখানে হ্যান্ড হুইক্স ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ডিমের ফোমটাতে ক্র্যাক সৃষ্টি হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। সো সেক্ষেত্রে আপনাদের কেকটা পারফেক্ট নাও হতে পারে। কিংবা আপনাদের কাছে যদি স্প্যাচুলা না থাকে কিংবা বাসায় যদি কোনো মেলামাইনের চামচ থেকে থাকে আপনারা সেটা দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
সো এরপর আপনারা হচ্ছে স্ক্রিনে যতটুকু সময় দেখতে পাচ্ছেন আমি অতটুকু সময় নিয়েই এটা মিশিয়ে নিয়েছি। আপনারা এর থেকে স্লো করতে পারেন, কিন্তু এর থেকে ফাস্ট কখনোই করতে যাবেন না, কারণ ডিমের এই ফোমটার উপর আপনার কেকের পারফেক্ট হওয়া অনেকটুকু নির্ভর করে। আপনার এই ডিমের ফোমটা যত বেশি সুন্দর হবে কিংবা যত বেশি ফোমি হবে, আপনার কেকটাও তত বেশি স্পঞ্জি হবে। সো আমি এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং বেশি মিশিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা এরকম ফোমি হবে দেখতে, এবং দেখেই আপনার মনে হবে যে আপনি এখান থেকেই খেয়ে ফেলেন। দেখতে অনেকটা ক্রিমি বাটারি দেখা যায় এবং এই ব্যাটারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সো ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, কিন্তু অনেক বেশি সফট হবে, আপনি দেখেই বুঝতে পারবেন। সো এরপর এই ব্যাটারটিকে আমি আমার কেক মোল্ডে ঢেলে নিব। আমি এখানে 7 কিংবা 7.5 ইঞ্চির একটা মোল্ড ব্যবহার করেছি এবং মোল্ডে আমি তেল ব্রাশ করে, যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না, এর জন্য আমি যে আমরা খাতায় লিখি সেই কাগজই আমি এখানে কেটে ব্যবহার করেছি। এবং তারপর আমি এখানে সম্পূর্ণ ব্যাটার কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি এক্ষেত্রেও কেক মোল্ড থেকে স্প্যাচুলা দিয়ে সবগুলো সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে নিই, কেচে ঢেলে নিই। আমার এক্ষেত্রেও একদমই ভালো লাগে না যে ব্যাটারটা আমি এতক্ষণ ভরে কষ্ট করে বানালাম সেই ব্যাটারটা একটু হলেও ফেলে দিতে, কারণ আমার মনে হয় যদি আমি একটুখানিও ব্যাটার আর একটু বেশি দিই আমার কেকটা হয়তো আরও বেশি হবে। যদি এরকম কিছু হয় নাকি আমি জানা নেই, তো এই কাজটা আমি সাধারণত করে থাকি। এরপর ব্যাটারটা দেওয়ার পর আমি কেক মোল্ডটাকে ঝাঁকিয়ে চারো সাইড থেকে সমান করে নেব এবং ভেতরে যতগুলো বাবলস আছে সেগুলোকে বের করে নিব। সো এরকম ঝাঁকিয়ে দেখবেন আপনার কেক ব্যাটারটা চারো সাইড থেকে সমান হয়ে গেছে। এরকম সমান হয়ে গেলে আমি এটাকে চুলায় বেক হতে দেব 30 মিনিটের জন্য। চুলায় কিভাবে কেক বেক করতে হয় সেটার একটা ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আসছি 30 মিনিট পর আমার কেক বেক করা হয়ে গেছে এবং আমি চুলা থেকেই সরাসরি আপনাদের সামনে নিয়ে আসছি। কেকটা এখন একদম গরম, কারণ আমি কেবলই চুলা থেকে এটা নামিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সো কেকটা দেখে আপনারা বুঝতে পারবেন কেকটা কতটা বেশি সফট হয়েছে এবং এই কেকটা সত্যি বেস্ট একটা চকলেট স্পঞ্জ কেক এবং এই কেকটা অনেক বেশি সফট হয়। আর এই কেকটা যখন আপনি গরম অবস্থাতেই হাত দিয়ে উপরে চেক করবেন তখনই আপনি বুঝতে পারবেন কেকটা কতটা বেশি সফট আর স্পঞ্জি হয়েছে। তো এখন আমি এটাকে কি করব, এরপর আমাদের যে প্লাস্টিক র্যাপ থাকে, প্লাস্টিক র্যাপ দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব। অবশ্যই গরম অবস্থাতেই এটাকে ঢাকতে হবে। সো প্লাস্টিক র্যাপ দিয়ে আমি উপর থেকে এরকমভাবে ঢেকে, এক সাইড থেকে কেটে এরকমভাবে ঢেকে চারোদিক থেকে চাপিয়ে সমানভাবে রেখে দেব। এতে করে আমার কেকের ভেতর কোনো বাতাস ঢুকতে পারবে না কিংবা কেকের ভেতরের আর্দ্রতা বাতাস আকারে বাইরে বের হয়ে যেতে পারবে না। এতে করে আপনার কেকটা ড্রাই হয়ে যাবে না, ফলে আপনার কেকটা অনেক বেশি সফট থাকবে। সো এই কাজটা আপনারা অবশ্যই করবেন, এই টিপসটা কোনোভাবেই ভুলে যাবেন না। আপনাদের কাছে যদি প্লাস্টিক র্যাপ না থাকে আপনারা কোনো কিচেন টাওয়েল বা কোনো কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কেক ঠান্ডা হতে মোটামুটি মিনিমাম 1 ঘন্টা লেগে যায়, 1 থেকে 1.5 ঘন্টা আমি এটাকে এভাবেই রেখে দিব, কিছু করব না। সো আরেকটা জিনিস কেক ঠান্ডা হওয়ার পর আপনারা প্লাস্টিকের গায়ে দেখবেন বিন্দু বিন্দু পানি কণা জমেছে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর এটা কেক ঠান্ডা হওয়ার পর আমি আনর্যাপ করে নিয়েছি। এই কেকটা আপনারা জন্মদিন কিংবা যে কোনো অকেশনের কেক তৈরি করতে গেলে বেস কেক হিসেবে ইউজ করতে পারবেন এবং এই কেকটা খেতে অসম্ভব মজার হয় আলহামদুলিল্লাহ। আপনারা যদি এই কেকটা বাসায় চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমার ফেসবুক গ্রুপে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।